হাই ফিজিক্স এক্সিলেন্স থেকে আমি সুমন। আমাদের মডেল কোশ্চেন পেপার 1 ক্লাস 11 এর 1 থেকে 18 পর্যন্ত হয়েছিল। তো নেক্সট 19 থেকে 35 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। তো 19 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখে নিই। 1200 কেজি ভরের একটি লিফট স্থির অবস্থা থেকে উপরে উঠছে। উপরে ওঠার সময় লিফটের দড়ির টান 1350 গ্রাম নিউটন। তাহলে আমরা যদি ছবিটা ড্র করি, যে একটা লিফট এখান থেকে উপরে উঠছে, উপরে ওঠার সময় বলেছে দড়ির টান হচ্ছে 1350 গ্রাম নিউটন। তাহলে আমি এখানে ধরছি উপর দিকে দড়ির টান 1350, এটা হচ্ছে গ্রাম নিউটনে দেওয়া আছে, গ্রাম ইনটু নিউটন। কিন্তু এবার বলেছে কিছুক্ষণ পর দড়ির টান কমে 1000 গ্রাম নিউটন হয়ে গেল। এবার কিছুক্ষণ পর এই জায়গাতে T2 হয়ে গেল 1000 হচ্ছে গ্রাম নিউটন। এবার বলেছে এরপর লিফটটি ওর প্রাথমিক অবস্থান থেকে 25 মিটার উপরে গিয়ে থামে। তাহলে প্রাথমিক অবস্থান এটা, এখানে তো প্রাথমিক বেগ অবশ্যই 0। এবার যদি লিফটটা 25 মিটার উপরে গিয়ে থামে, মানে এই টোটাল যে ডিসটেন্সটা এটা দেওয়া আছে 25 মিটার, তাহলে এই পয়েন্টে হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি আবার 0, অন্তিম বেগ আবার 0, ওখানে গিয়ে থেমেছে লিফটটা। তাহলে আমাদের বার করতে বলেছে কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে 1350 গ্রাম নিউটন, পরে 1000 গ্রাম নিউটন হয়ে গেছে। তাহলে বলছে কোন উচ্চতায় এটা পাল্টেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটাতে হচ্ছে পাল্টেছে। তাহলে এই যে পয়েন্টটা আমরা নিয়েছি, আমি ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমি ধরে নিচ্ছি বি পয়েন্টে সুতোর টান পাল্টেছে। তাহলে এই যে বি পয়েন্টে সুতোর টান পাল্টেছে, এই পয়েন্টটা কত উচ্চতায় আছে, না আমি ধরে নিচ্ছি যে এই বি পয়েন্টটা এখান থেকে h1 উচ্চতায় আছে, এটাকে আমরা h1 উচ্চতা ধরে নিচ্ছি। আর এখান থেকে এই সি পর্যন্ত এটাকে আমরা ধরে নিচ্ছি h2 উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে h1 উচ্চতা আর h2 উচ্চতা এই দুটোকে যোগ করলে আমরা পাবো 25 মিটার। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম যে h1 h2 25। তো এখান থেকে এটা এক নাম্বার সমীকরণ, তো এটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে এই পয়েন্টে তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওর টানটা পাল্টেছে। এবার বলেছে এই উচ্চতাটা কত, মানে আমাদের বার করতে হবে h1, এটা আমাদের বার করতে হবে। তো কিভাবে বার করব, না যখন হচ্ছে এই a পয়েন্ট থেকে b পয়েন্টে লিফটটি উঠছে তখন কিন্তু সুতোর টান তার ওজনের থেকে বেশি। তো এই a থেকে b পয়েন্ট পর্যন্ত, এ থেকে যখন বি পয়েন্ট পর্যন্ত লিফটটি গেছে তখন কিন্তু আমরা বলতে পারি যে সুতোর টান কিন্তু ওজনের থেকে বেশি, তবেই আমরা লিফটটার একটা গতি পেয়েছি ma1। তো এই যে ma1 মানে এই জায়গাটায় এ থেকে বি পর্যন্ত এখানে একটা ত্বরণ থাকবে, এ থেকে বি পর্যন্ত এই জায়গাটায় একটা ত্বরণ থাকবে, a1 ত্বরণ নিয়ে লিফটটি উঠেছে। এবার এই থেকে এখান থেকে এই জায়গাটায় a2 মন্দন থাকবে। কেন মন্দন থাকবে, কারণ লিফটটা আস্তে আস্তে গিয়ে করে সি বিন্দুতে কিন্তু থেমে গেছে, সেই জন্য মন্দন থাকবে। তাহলে আমরা প্রথমে বার করে নেব যে ত্বরণ কতটা থাকছে, যে এ থেকে বি তে যাওয়ার সময় লিফটটার যে ত্বরণ থাকবে সেটা কত। না এখান থেকে আমরা পাবো বা a1 সমান m কে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে t1 mg/m। এবার আমরা যদি মান বসাই, t1 বলা আছে 1350 গ্রাম নিউটন, কিন্তু আমাদের এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে যে 1 গ্রাম নিউটন মানে 9.8 নিউটন। তাহলে এই যে আমাদের 1350 গ্রাম নিউটন আছে, তাহলে 1350 যদি গ্রাম নিউটন হয়, একে নিউটন করলে আমাদের 1350 * 9.8 গুণ করতে হবে, তাহলে আমরা পাবো নিউটনে। তাহলে আমাকে এখানে 9.8 কিন্তু গুণ করতে হবে, তবে আমরা নিউটনে পাবো। এবার মাইনাস mg, m কত বলা আছে 1200 কেজি, তাহলে আমরা 1200 বসাবো ইনটু g কত, না g তো 9.8 হয়, এটা আমরা জানি। তাহলে g এর জায়গাতে আমরা 9.8 বসাবো। এবার বাই আবার 1200। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে পাবো 1.225 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কিন্তু এই a1 ত্বরণটা পেয়ে গেছি। এবার যখন b থেকে c পয়েন্টে যাচ্ছে তখন কি ঘটবে, না b থেকে যখন c পয়েন্টে যাবে তখন কিন্তু মন্দন হচ্ছে, এই a মন্দনটা কি করে পাবো, একই রকম ফর্মুলা লাগাবো, কিন্তু মনে রাখতে হবে এখানে যেমন t1 mg থেকে বেশি ছিল, এখানে কিন্তু mg কিন্তু t1 এর থেকে বেশি, সেই জন্য mg বেশি হওয়ার জন্য ওর গতিটা ধীরে ধীরে কমে কমে c পয়েন্টে কিন্তু 0 হয়ে গেল। তো সেই জন্য এখানে কিন্তু mg কিন্তু t2 থেকে বেশি,
তবে আমরা এখান থেকে পাচ্ছি ma2। তাহলে বা আমরা a2 সমান কত পাবো না mg - t2 / m। এবার যদি আমরা মান বসাই একই ভাবে m তো দেওয়া আছে 1200 ইনটু g হচ্ছে 9.8 মাইনাস t2 কত দেওয়া রয়েছে 1000 গ্রাম নিউটন, t2 1000 গ্রাম নিউটন। তাহলে 1000 হচ্ছে গ্রাম নিউটন মানে কি হবে না 1000 ইনটু 9.8 এত নিউটন। তাহলে আমরা কি করব এখানে না 1000 এর সাথে 9.8 মাল্টিপ্লাই করব, তাহলে নিউটনে হলো বাই নিচে আছে 1200। তো এখান থেকে আমরা কি পাবো না এখান থেকে আমরা পেয়ে যাব যে 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। মন্দনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা যে ফর্মুলাটা লাগাবো সেই ফর্মুলা হলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো এখানে যে ফর্মুলাটা লাগাবো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে v স্কয়ার সমান হচ্ছে u স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্তিম বেগ 0, u 0, তাহলে u এর জায়গায় 0 বসালে আমরা পাবো v স্কয়ার সমান হচ্ছে 2as। তাহলে বা আমরা কি পাবো v সমান হবে √2as। তো এই যে আমরা পেয়েছি v সমান √2as, এই ফর্মুলাটা আমরা লাগাবো কোথায় না আমি ধরে নিচ্ছি a থেকে b v1 বেগ নিয়ে যাচ্ছে, v1 বেগ নিয়ে যাচ্ছে, আর b থেকে c এই জায়গাটাতে v2 বেগ নিয়ে গেছে। অর্থাৎ এই পয়েন্টে কি হবে না v1 v2। এই পয়েন্টটাতে কি হবে v1 v2। কেন? কারণ এই পয়েন্টে ওর বেগটা চেঞ্জ হয়েছে, v1 থেকে v2 হয়ে গেছে, তো ওই জায়গাটাতে সমান। তাহলে আমরা v1 কত পাবো না v1 পাবো √2 ইনটু a1 ইনটু s মানে কত s মানে h1 ডিসটেন্স গেছে a থেকে b h1 আর v2 কত পেয়েছি না √2 ইনটু a2 ইনটু h2 ডিসটেন্স গেছে v2 বেগের b থেকে c। তাহলে অতএব আমরা কি করব v1 v2 করব। তাহলে এই এখান থেকে কি পাবো তাহলে √2a1 h1 √2a2 h2। তাহলে বা এখান থেকে আমরা পাবো h1/h2 a2/a1। তাহলে a2/a1 তো আমরা মান পেয়েছি, a2 কত পেয়েছি 1.63 বাই a1 কত পেয়েছি 1.225। তাহলে আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। তো আমরা কিন্তু দুটো সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে h1 h2 25 আর একটা h1/h2 এটা। তো এই দুটো সমীকরণকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো না এখান থেকে h1 এর মান পাবো। h1 এর মান কত পাবো না h1 এর মান পেয়ে যাব এখানে 14.3 মিটার, যেটা আমাদের অপশন সি তে রয়েছে। কিভাবে পেলাম না এই দুটো সমীকরণকে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু পেয়ে যাব যে h1 সমান 14.3 মিটার। এবার আমাদের কোশ্চেন 20 তে কি বলেছে যে মিটার পার সেকেন্ড এককে লিফটের সর্বাধিক গতিবেগ কত। না এই যে আমরা ফর্মুলা পেয়েছি v1 আর v2, এইখানে আমরা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব h1 এর মান যদি বসিয়ে দিই এখানে তো আমরা পেয়েছি 14.3, এখানে h1 এর মান যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা 20 নাম্বার কোশ্চেনের অ্যানসার পেয়ে যাব। তাহলে আমাদের 20 নাম্বার কোশ্চেনের অ্যানসার কি হবে না v1 √2 ইনটু a1 কত a1 তো 1.225 ইনটু যদি আমরা h1 এর মান বসিয়ে দিই 14.3, তাহলে আমরা কিন্তু এখান থেকে v1 পেয়ে যাব যে 5.92 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে যাবে অ্যানসার সি। এবার 21 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, তো এখানে দুটি বস্তুকণা দুটি আলাদা আলাদা ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিন্তু আবর্তন করছে, এদের আবর্তন কাল সমান বলে দিয়েছে। তো কৌণিক বেগ বার করতে বলেছে, কৌণিক বেগের অনুপাত। এটা খুব সোজা একটা অঙ্ক। তো আমরা দেখে নিচ্ছি যে এটা 21 এর অঙ্ক। তো দুটো এরকম বৃত্তাকার পথে আবর্তন করছে দুটো কণা। তো একটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর দেওয়া রয়েছে আর একটা স্মল আর। এবার এর কৌণিক বেগ ধরে নিচ্ছি ω1, এর কৌণিক বেগ ধরে নিচ্ছি ω2। এবার আবর্তন কাল আমরা জানি যে t1 সমান এর কত হবে না 2πr বাই v1, এর t2 কত হবে না 2πr বাই v2। তো এটা আমাদের সূত্র হয় আবর্তন কালের, যে আমরা কি জানি যে বেগ সমান সরণ বাই সময়, মানে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়।
তাহলে আমরা যদি দেখি তাহলে সময় সমান কি হবে না অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত না একবার গোল হয়ে ঘুরে আসতে ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে না 2 পাই আর যতটা বৃত্তের পরিধি হয়, আর v1 টা হচ্ছে দ্রুতি আর এটা হচ্ছে সময়, আর একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। তো আবর্তনকাল, সেজন্য এটাকে টি দিয়ে লেখা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমরা কি পেলাম না সময় সমান আবর্তনকাল সমান অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি। একই রকম আবর্তনকাল সমান অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি, কিন্তু আমাদের বার করতে বলেছে কৌণিক বেগ ওমেগা 1 আর ওমেগা 2 এর অনুপাত। কি করে পাবো না আমাদেরকে আগে দেখতে হবে যে এই যে রৈখিক বেগ v1 আর v2 এগুলো হচ্ছে রৈখিক বেগ, তো এর সাথে কৌণিক বেগের কি রিলেশন, তো সেটাও কিন্তু আমরা জানি যে v সমান ওমেগা ইনটু r হয়, মানে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে v1 সমান হবে 2 পাই ক্যাপিটাল r বাই v1 সমান হবে ওমেগা 1 আর এখানেও আমরা কি পাবো না t2 হবে 2 পাই r বাই v2 মানে হবে ওমেগা 2 r। তাহলে এখান থেকে r আর কাটবে। এবার যদি আমরা অতএব t1 t2 এটা আমাদের কিন্তু কোশ্চেনে বলা রয়েছে, তাহলে আমরা কি করব না এর মান বসিয়ে দেব 2 পাই বাই ওমেগা 1 এর মান 2 পাই বাই ওমেগা 2। তাহলে বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 পাই আউট হবে, তাহলে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 1 ওমেগা 2, তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 1। তাহলে আমাদের এখানে হয়ে গেল অপশন ডি। তাহলে आंसर কি হয়ে গেল অপশন ডি। এবার 22 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে 1000 কেজি ভরের একটি গাড়ি ঘর্ষণহীন রাস্তায় 90 মিটার ব্যাসার্ধের একটি ব্যাংকিং করা বাঁকে মোড় নিচ্ছে। তো ব্যাংকিং তো আমরা জানি যে যখন রাস্তায় এইভাবে কোনো বাঁক থাকে তখন কিন্তু ব্যাংকিং করা থাকে, মানে এই দিকটা হচ্ছে নিচু থাকে, এই দিকটা একটু নিচু থাকে আর এই দিকটা হচ্ছে উঁচু থাকে, এই দিকটা একটু উঁচু করা থাকে, যে কোনো বৃত্তাকার এরকম বাঁকে ব্যাংকিং করা থাকে, তো এটাকে আমরা ব্যাংকিং বলি। এবার কি হয় গাড়ি যখন এই বৃত্তাকার পথে বাঁকবে তখন এই দিকটা যেহেতু উঁচু এই দিকটা যেহেতু নিচু তার জন্য গাড়িটা কিছুটা এইভাবে হেলে যাবে। তাহলে যদি আমরা দেখি যে এইভাবে যদি কোনো একটা গাড়ি থাকে, তাহলে এইভাবে কোনো একটা গাড়ি থাকে, তো যেমন একটা ছবি আঁকলাম, তো এই গাড়িটা কিন্তু হেলে যাবে। তো এর ওজন কোন দিকে কাজ করবে না আমরা তো জানি যে ওজন mg কিন্তু নিচের দিকে কাজ করে। এবার যেহেতু গাড়িটা এখানে একটু হেলে যাবে সেই জন্য লম্ব বল কিন্তু হেলে যাবে, তো গাড়িটা যতটা কোণে হেলবে লম্ব বল কিন্তু ততটা কোণে হেলে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি লম্ব বল কাজ করছে এই বরাবর, তো লম্ব বল কিন্তু হেলে গেছে, গাড়িটা হেলে গেছে, বা আমি ধরছি গাড়িটা যেহেতু এইদিকে হেলবে তাহলে লম্ব বল এইদিকে হয়ে গেছে n। এবার n এর কিন্তু দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা কিন্তু এই দিকে। তাহলে আমি ধরছি লম্ব বল থিটা কোণে হেলে গেছে, যেটা n সেটা হচ্ছে থিটা কোণে হেলে গেছে। তাহলে এই দিকটা যদি থিটা হয় এদিকে হবে n cos থিটা, এদিকটা হবে y, এদিকটা হবে n sin থিটা, এদিকটা হবে n sin থিটা। এবার আমরা দেখতেই পাচ্ছি যে n sin থিটা কোন দিকে কাজ করছে না এই যে বৃত্তাকার যে বাঁকটা তার কেন্দ্রের দিকে কিন্তু কাজ করছে। তার মানে n sin থিটা কিন্তু কেন্দ্রের দিকে কাজ করছে, মানে এই বৃত্তাকার পথে গাড়িটাকে ঘোরানোর জন্য অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। আমরা জানি যে যে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে হলে অভিকেন্দ্র বল দরকার, যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এখানেও কিন্তু অভিকেন্দ্র বল দরকার। এই অভিকেন্দ্র বল কোথা থেকে পাচ্ছে পৃথিবী মহাকর্ষ বল থেকে। একই রকম এই যে গাড়িটা বৃত্তাকার পথে ঘুরবে এখানেও কিন্তু অভিকেন্দ্র বল দরকার, যেটা যোগান দেবে n sin থিটা। তাহলে আমরা লিখতে পারি যে n sin থিটা ইকুয়ালস টু mv²/r। rটা কি rটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, মানে এই যে বৃত্তাকার পথটা এর ব্যাসার্ধ যদি r হয় তাহলে কতটা অভিকেন্দ্র বল দরকার না mv²/r। এবার এই যে আমরা n sin থিটা উপাংশটা দেখতে পাচ্ছি এটা কাকে প্রতিনিধিত্ব করবে না এর ওজনকে mg কে। n sin থিটা প্রতিনিধিত্ব করবে ওজনকে, n sin থিটা নয় সরি n cos থিটা, তাহলে n cos থিটা প্রতিনিধিত্ব করছে ওজনকে। এবার এই যে আমরা দুটো সমীকরণ পেয়েছি এদেরকে যদি ভাগ করে দিই যে n sin থিটা বাই n cos থিটা এদেরকে ভাগ করে দিলে কি পাবো না এখান থেকে পাবো mv²/r বাই mg। তাহলে এখানে mm কাটবে এখানে nn কাটবে, আর sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, তাহলে tan থিটা সমান পাবো v² বাই এই g কিন্তু নিচেই আছে r এর সাথে g এর গুণ হবে rg।
তাহলে বা এখান থেকে পাবো ভি স্কয়ার সমান আর জি ট্যান থিটা, ট্যান থিটা। এবার কিন্তু থিটার মান দেওয়া আছে, যে গাড়িটা 45 ডিগ্রি, এখানে বলেছে ব্যাংকিং কোণ হবে 45 ডিগ্রি, তার মানে থিটা 45 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে ভি স্কয়ার সমান, এবার ব্যাসার্ধ কত দেওয়া আছে, বৃত্তাকার পথে 90 মিটার, তাহলে আর এর জায়গায় বসবে 90, জি দেওয়া রয়েছে 10, এবার হচ্ছে থিটা কত দেওয়া হয়েছে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রির মান তো 1 হয়, তাহলে ভি স্কয়ার সমান হয়ে গেল আমাদের 9, এটা হয়ে গেল 900, তার মানে ভি স্কয়ার সমান হয়ে গেল 30 এর হোল স্কয়ার। তাহলে ভি সমান পাবো আমরা প্লাস মাইনাস 30, কিন্তু আমাদেরকে পজিটিভ মানটা এখানে নিতে হবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে গাড়িটির দ্রুতি কত হলো, না এখানে হয়ে গেল আমাদের অ্যানসার এ, অপশন এ তে যে রয়েছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা মিটার পার সেকেন্ডে আসছে। নাম্বার যে কোশ্চেনটা রয়েছে বলেছে এম ভরের একটি বস্তু ন্যূনতম কত বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার অভিলম্ব রূপে ঢুকলে লুপটি সম্পূর্ণ করতে সক্ষম হবে। তো এটা একটা তোমাদের গাণিতিক প্রমাণ রয়েছে, তোমরা দেখবে যে সন্ধিবেগ বজায় রাখার জন্য কোন বৃত্তাকার পথের সর্বনিম্ন বিন্দুতে বেগের ন্যূনতম মান কত। তো এটা একটা গাণিতিক প্রমাণ রয়েছে। তো এটা যদি দেখো যে এরকম একটা বৃত্তাকার পথের এটা সর্বোচ্চ বিন্দু এ, আর এটাকে যদি সর্বনিম্ন বিন্দু ধরি, এটা সর্বনিম্ন বিন্দু ধরি, তো এখানে কিন্তু সর্বনিম্ন বিন্দুতে বেগের ন্যূনতম মান কত হয়, একটা রাশিমালা আছে যে ভি এর হচ্ছে মিনিমাম মান হবে √5 5 যদি r টা হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয়। কারণ যদি আমরা একটা পাথরকে একটা সুতো দিয়ে বেঁধে করে এইভাবে ঘোরাতে থাকি, তাহলে কি হবে না এই জায়গায় কিন্তু ন্যূনতম এই বেগটা আমাদের রাখতেই হবে, তার তবেই পাথরটা উপরে উঠবে দিয়ে ঘুরবে। যদি আমরা এর থেকে কম বেগ নিয়ে করে এই জায়গায় যদি বেগটা এর থেকে কম হয়ে যায়, তাহলে আমরা যখন এইভাবে ঘোরাবো পাথরটা এত দূর অবধি উঠে পড়ে আর এইভাবে ঘুরবে না, পাথরটা কিন্তু এইভাবে সোজা নিচের দিকে পড়ে যাবে। তো সেই জন্য আমাদের এটা হচ্ছে মিনিমাম বেগ, যে এখানে সন্ধিবেগ বজায় রাখার জন্য। তো এখানে আমরা সন্ধিবেগ বজায় রাখার জন্য ন্যূনতম আমাদের এই বেগটা দিতে হবে। তো এখানে অ্যানসার কিন্তু সেটাই হবে অপশন ডি, এটাই হবে √5gr। আমরা 24 এর কোশ্চেনটা দেখব, কোন বস্তুর গতিশক্তি 0.1% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা ড্যাশ বৃদ্ধি হবে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি সম্পর্ক। তো আমরা জানি যে গতিশক্তি k সমান কি হয় না p²/2m, এই p টাই হচ্ছে ভরবেগ আর k টা হচ্ছে গতিশক্তি। এটা তো আগে ছিল, এটা আগে ছিল, এবার এখন কত হয়ে গেছে, এখন কিন্তু গতিশক্তি কিন্তু বেড়েছে। কত বেড়েছে না 0.1% বৃদ্ধি পেয়েছে, মানে 0.1/100 এত বেড়েছে। তাহলে যদি 0.1/100 বাড়ে, তাহলে এখন কত না বেড়ে করে এখন কত হয়েছে, এটা তো বৃদ্ধি পেয়েছে এত, বেড়ে করে এখন কত হয়েছে না 100.1/100। এখন কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম। যদি আমরা এমনি বার করতে যেতাম যে বেড়েছে এত, তাহলে আবার যোগ করতাম যে আগে কত ছিল প্লাস বেড়েছে দিয়ে এখন কত, সেটা পেতাম। কিন্তু এটা আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম যে 0.1 বেড়েছে, তাহলে 100 তে বেড়েছে, তাহলে 100 প্লাস 0.1/100, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 100.1/100। তো কে বেড়েছে না গতিশক্তি বেড়েছে। তাহলে আগে ছিল কে, এখন হয়ে গেছে এইটা, এটাকে আমরা কে ড্যাশ দিয়ে লিখবো যে এখন কত হয়ে গেছে গতিশক্তি কে ড্যাশ বেড়ে করে, আর আগে ছিল কে। তাহলে আমরা লিখতে পারি যে কে ড্যাশ সমান তাহলে p'²/2m। p'² কেন লিখলাম, কারণ আগে তো p ছিল ভরবেগ, এখন তো পরিবর্তন হবে কারণ গতিশক্তি বেড়ে গেছে, ভরবেগও পাল্টাবে, সেজন্য p' নিয়ে নিয়েছি। এবার আমরা মান বসাবো, কে ড্যাশ মানে তাহলে কি হবে এই যে টার্মটা, তাহলে k ইনটু তাহলে 100.1/100 ইকুয়ালস টু p'² বা এবার k এর মান বসাবো, k এর মান তো আমরা জানি p²/2m, তাহলে k এর জায়গায় বসাবো p²/2m ইনটু 100.1/100 সমান p'²/2m। তাহলে নিচে 2m কাটা, তাহলে আমরা p'²/p² কত পাবো, p'²/p² সমান পাবো 100.1/100।
তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এটা এখন ভরবে আর এটা হচ্ছে আগে ভরবে পি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে p ড্যাশ বাই p কত পাবো, তাহলে বা p ড্যাশ বাই p ইকুয়ালস টু রুট অফ 100.1 বাই 100, এটা ক্যালকুলেশন করলে পাবো 1.0005। তাহলে p ড্যাশ বাই p পেয়ে গেছি। এবার আমরা বার করব কি করে যে শতকরা কত বেড়েছে, না আমরা ঐকিক নিয়মে করলে তো অনেক বড় হবে, যে p তে বেড়েছে এত, একে কত, 100 তে কত, এরকম তো অনেক বড় হয়ে যাবে। আমরা শর্টে আমরা ফর্মুলা বসাবো যে শতকরা বাড়বে p ড্যাশ বাই p মাইনাস 1 ইনটু 100%। শতকরা এটা আমরা ফর্মুলা বসাবো, তাহলে ওটা কত পেয়েছি, p ড্যাশ বাই p 1.0005 মাইনাস 1 ইনটু 100%। তাহলে সেখান থেকে আমরা পাবো 0.0005 ইনটু 100%। তাহলে এখান থেকে আমরা পাবো দুটা শূন্যর জন্য দশমিক দুঘর সরবে 0.05 এত পার্সেন্ট। তাহলে এটা অ্যানসার হয়ে যাবে অপশন এ, অ্যানসার হয়ে গেল অপশন এ। 25 এ কিন্তু বলা রয়েছে একটা বল দেওয়া রয়েছে f ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে f ভেক্টর সমান দেওয়া রয়েছে 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এত কিন্তু নিউটন। এটা দেওয়া রয়েছে, বলেছে y অক্ষ বরাবর 10 মিটার যাওয়ার জন্য বল দ্বারা কৃতকার্য কত হবে। তাহলে আমরা কি জানি যে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ আর y ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে j ক্যাপ, আর z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে k ক্যাপ। কারণ সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে সরণ যে অক্ষ বরাবর হবে সেই অক্ষ বরাবর আমাদেরকে সরণের অভিমুখ দেখাতে হবে। তো এখানে বলেছে 10 মিটার সরণ হয়েছে y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর যদি 10 মিটার সরণ হয় তাহলে আমরা সরণটাকে কত দেখাবো, যে s ভেক্টর ইকুয়ালস টু 10 j ক্যাপ, কারণ y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ হয়। তাহলে আমরা সরণও পেয়ে গেছি যে y অক্ষ বরাবর সরণ হয়েছে 10 j ক্যাপ। তাহলে কৃতকার্য কত হবে না w সমান হবে f ডট s, তাহলে বল ইনটু সরণ। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ভেক্টরের ডট প্রোডাক্ট রয়েছে। এবার একটা জিনিস যে কার্য কিন্তু স্কেলার রাশি, কারণ বল আর সরণ এরা হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভেক্টর রাশির গুণফল কিন্তু স্কেলার রাশি হতে পারে। তো এখানে কার্য কিন্তু স্কেলার রাশি, কার্য তো দুটো ভেক্টর রাশির গুণফল কিন্তু স্কেলার রাশি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে আমরা যদি মান বসিয়ে দিই f কত না 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইন ডট s কত না 10 হচ্ছে j ক্যাপ। তাহলে যখন আমরা ডট প্রোডাক্ট করি তখন আমরা কি করি না শুধুমাত্র j এর সাথে j এর হবে। কেন, কারণ যদি আমরা i এর সাথে j এর নিই j ক্যাপের, তাহলে কি হবে না আমরা a ডট b এর সূত্র লাগাবো, a ডট b মানে কি হয় a b cos থিটা, এই সূত্রটা আমরা লাগাবো। তাহলে i ডট j কি হবে না i ক্যাপ তার মড j ক্যাপ তার মড তারপর cos 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি, কারণ i ক্যাপ x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, j ক্যাপ y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি। এবার cos 90 এর মান তো 0, তার মানে পুরোটা 0 হয়ে গেল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আলাদা আলাদা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কিন্তু 0 আসে, কিন্তু একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হবে i ক্যাপ ডট i ক্যাপ কি হবে না i ক্যাপের স্কয়ার তারপর cos হচ্ছে 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হলো, কারণ দুটো i ক্যাপ তো x অক্ষ বরাবর, তাহলে i ক্যাপ আর i ক্যাপ দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারণ দুটোই একই অভিমুখে। সেই জন্য আমরা কি পাচ্ছি না এখান থেকে 1 পাবো, কারণ cos 0 ডিগ্রির মানও 1 আর i ক্যাপের স্কয়ারের মানও 1, কারণ i ক্যাপ ইউনিট ভেক্টর ওর মান তো 1 কি হবে, তাহলে 1 আমরা পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা দেখতেই পাচ্ছি যে একই রকম যদি ইউনিট ভেক্টর থাকে তবেই কিন্তু ডট প্রোডাক্ট ভ্যালু পাবো, নয়তো কিন্তু আলাদা আলাদা ইউনিট ভেক্টর হলে 0 হবে। সুতরাং আমরা এখানে তাহলে একই ইউনিট ভেক্টর যেগুলো আছে তাদেরই শুধু আমরা মাল্টিপ্লাই করব, বাকিগুলো তো 0 চলে আসবে। তাহলে 15 10 150 এত জুল। 26 এর যে অঙ্কটা রয়েছে, একটা ট্রাক নতিকোণ বিশিষ্ট একটা নততলে উঠছে, বেগ দেওয়া রয়েছে আর নতিকোণটাও দেওয়া রয়েছে আর ভর দেওয়া রয়েছে, বলেছে ইঞ্জিনের ক্ষমতা কত। তাহলে আমরা যদি একটা ছবি ড্র করি যে এইভাবে হচ্ছে যদি একটা নততল থাকে, এবার একটা ট্রাক যদি এখানে ওঠে
একটা ট্রাক যদি এটা দিয়ে করে ওঠে তাহলে কি হবে না এর ভর ওজন কোন দিকে কাজ করবে, ওজন হচ্ছে নিচের দিকে কাজ করবে mg। তাহলে আমরা কি দেখেছি না এই ওজনের জন্য দুটো অক্ষাংশ থাকে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। কারণ এই যে নতিকোণ যদি থিটা হয় তাহলে এখানের অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে। কেন? কারণ এই যে নততল হচ্ছে থিটা কোণে আছে বলে ট্রাকটাও তো থিটা কোণে হেলে যাবে। তাহলে ট্রাকটা যদি থিটা কোণে হেলে যায় তাহলে কিন্তু এই ওজনের যে উপাংশটা সেটাও কিন্তু এখানে থিটা কোণ করবে। তাহলে এই দিকটা হয়ে যাবে mg cos থিটা আর এই দিকটা হয়ে যাবে mg sin থিটা। এবার কোশ্চেনে কিন্তু বলা রয়েছে ট্রাকটা কিন্তু উপরের দিকে উঠছে, ট্রাকটা উপরের দিকে কিন্তু উঠছে। এবার ব্যাপারটা হলো যে ট্রাকটা যদি উপরের দিকে উঠে mg sin থিটা তো বাধা দেবে, কারণ mg sin থিটা নিচের দিকে কাজ করছে। আর ট্রাকটাকে যদি উপরে উঠতে হয় তাহলে mg sin থিটার বিরুদ্ধে ওকে বল প্রয়োগ করে উপরে উঠতে হবে। তাহলে ট্রাকটাকে উপরে ওঠার জন্য কত বল প্রয়োগ করতে হবে না বিরুদ্ধ বলটা হতে হবে mg sin থিটা। এর বাধাটাকে কাটিয়ে ট্রাকটাকে উপরে উঠতে হবে। তাহলে আমরা বল কত ট্রাকটাকে কত বল প্রয়োগ করতে হবে না mg sin থিটা, এই বলের বাধাটাকে ওকে কাটিয়ে উপরে উঠতে হবে। তাহলে আমরা বল পেয়ে গেলাম mg sin থিটা। আমাকে বার করতে বলেছে ইঞ্জিনের ক্ষমতা কত। এবার আমরা কিন্তু একটা সূত্র জানি যে ক্ষমতা সমান হচ্ছে বল ইনটু বেগ। তাহলে আমরা পাবো ক্ষমতা সমান বল ইনটু বেগ। এই সূত্রটা কোথা থেকে এলো না আমরা জানি ক্ষমতা সমান কার্য বাই সময়, ক্ষমতা সমান কার্য বাই সময়। এবার কার্য মানে কি হয়, কার্য মানে বল ইনটু সরণ বাই সময়। এবার সরণ বাই সময় মানেই তো বেগ, তার মানে বল ইনটু বেগ। এখান থেকে কিন্তু এই সূত্রটা এসেছে ক্ষমতা সমান বল ইনটু বেগ। এবার বল কত mg sin থিটা ইনটু বেগ কত, বেগ কিন্তু দেওয়া রয়েছে, বেগ দেওয়া রয়েছে 36 কিমি পার আওয়ার। তাহলে বেগ রয়েছে 36 হচ্ছে কিমি পার আওয়ার। একে কি করে মিটার পার সেকেন্ড করব না 1000 বাই 3600 দিয়ে যদি আমরা গুণ করি তার মানে 36 ইনটু 1000 বাই 36 কে কাটাকাটি করলে হবে 5 এর 18। এবার 18 গুণে 36 10 হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু বেগ আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। আর দেওয়া রয়েছে নতিকোণ, নতিকোণ দেওয়া আছে, নতিকোণ কত দেওয়া আছে, নতিকোণ থিটা সমান হচ্ছে 1/50 এটা দেওয়া রয়েছে। এবার এগুলো আমরা বসিয়ে দেব। তাহলে m কত দেওয়া আছে, m কিন্তু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 4 কেজি, 10 টু দি পাওয়ার 4 কেজি। এগুলো আমরা বসিয়ে দেব। তাহলে 10 টু দি পাওয়ার 4 ইনটু এবার g কত হয়, g তো হচ্ছে এখানে কোশ্চেনে দেওয়া নেই, তো আমরা যেটা জানি সেটাই বসাবো 9.8 ইনটু তাহলে sin থিটা কত হবে নতিকোণ, আচ্ছা এটা sin থিটাই কিন্তু দেওয়া আছে, sin থিটা সমানই কিন্তু 1/50 দেওয়া আছে। তাহলে এটা হবে 1/50 ইনটু এবার বেগ আমরা 10 পেয়েছি 10। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যানসার হবে 20 কিলোওয়াট। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো, আচ্ছা এটাকে যদি আমরা 10 ধরে নিই 9.8 টাকে যদি আমরা 10 ধরে নিই তাহলে আমরা এখানে কাটতে পারবো যে 5 দুগুণে 10, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4 এত ওয়াট, কারণ আমরা ক্ষমতা বার করেছি। আর এখান থেকে যদি আমরা একটা জিরো বার করে আনি তাহলে 20 ইনটু 10 কিউব এত ওয়াট, তার মানে হয়ে যাবে 20 হচ্ছে কিলো ওয়াট, কারণ 1 কিলোওয়াট মানে 10 কিউব ওয়াট। এখান থেকে আমরা পেলাম। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল ডি। তাহলে অ্যানসার হয়ে গেল অপশন ডি। 27 এর যে কোশ্চেনটা রয়েছে বলেছে x অক্ষ বরাবর সরণ আর y অক্ষ বরাবর গতিশক্তির লেখ অঙ্কন করলে লেখের নতি ড্যাশের সমানুপাতিক। তাহলে y অক্ষ বরাবর কি বলেছে, x অক্ষ বরাবর বলেছে সরণ আর y অক্ষ বরাবর বলেছে গতিশক্তি, গতিশক্তির লেখ অঙ্কন করা হচ্ছে। তাহলে বলেছে যে নতি কার সমানুপাতিক হবে। এবার আমরা যে কোনো একটা লেখ নিয়ে নিচ্ছি, ধরা যাক যে লেখ আমরা এরকম একটা লেখ নিয়েছি, লেখচিত্র নিয়েছি, তাহলে কি হবে না নতি কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমি যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক মানে কি, মানে এর সারফেস দিয়ে করে একটা সরলরেখা আমরা আঁকব। তাহলে যদি আমরা এখানে একটা স্পর্শক টানি তাহলে কি দেখতে পাচ্ছি এই স্পর্শকটা
এই স্পর্শকটা এখানে কিন্তু একটা থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে আমরা এই যে থিটা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, আমরা করব নতি m tan থিটা, এটাকে আমরা নতি বলব। এবার tan থিটা সমান তাহলে কি হয় না, আমরা স্থানাঙ্কে পড়েছি যে এখানে যদি একটা বিন্দু P নিই, এর স্থানাঙ্ক যদি x, y হয়, তার মানে কি, এটার অর্থ হলো যে কোন একটা কণা বা পার্টিকেল x অক্ষ বরাবর x দূরত্ব গেছে আর y অক্ষ বরাবর কত দূরত্ব উঠেছে না y। তাহলে x অক্ষ বরাবর x দূরত্ব গেছে আর y অক্ষ বরাবর উপর দিকে উঠেছে y দূরত্ব। তাহলে আমরা যদি মূল বিন্দু থেকে ডাইরেক্ট এর দূরত্ব আমরা বার করি যে এই দূরত্বটা তাহলে কত, না আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, তাহলে এটা তার অতিভুজ। তাহলে আমরা কি পাবো না, এই বরাবর দূরত্ব হবে √x² + y²। তো এগুলো আমরা স্থানাঙ্কের ক্ষেত্রে পড়েছি। তাহলে যদি এইখানের কোণটা থিটা হয়, তাহলে আমরা tan থিটা সমান কি জানি, tan থিটা সমান আমরা কি জানি না, tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan থিটা সমান হয় লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে কিন্তু একটা ত্রিভুজ পেয়েছি যার লম্ব হচ্ছে y আর ভূমি কি পেয়েছি না, ভূমি হচ্ছে x। তাহলে আমরা বসাতে পারি tan থিটা সমান হয় y/x, এটাই আমরা পেলাম। এবার y মানে y অক্ষ বরাবর কি কত মান, আর x মানে x অক্ষ বরাবর কত মান। তো এখানে তো আমরা y অক্ষ বরাবর মান জানি না, কিন্তু y অক্ষ বরাবর আমরা কাকে নিয়েছি, গতি শক্তিকে। তাহলে যে মানটা পাবো y অক্ষ বরাবর সেটা কিন্তু গতি শক্তির মান। তাহলে আমরা বসাতে পারি যে tan থিটা সমান হচ্ছে গতি শক্তি বাই সরণ। তাহলে tan থিটা সমান, এবার আমরা একটা থিওরি পড়েছি যে গতি শক্তির পরিবর্তন মানে হচ্ছে কৃতকার্য। মানে কোন একটা গাড়ি যে গতি শক্তি নিয়ে যাচ্ছে যদি তার পরিবর্তন করে দেয়, তাহলে গাড়িটা কত কার্য করেছে না, যতটা ওর গতি শক্তির পরিবর্তন। তাহলে আমরা এরকম একটা থিওরি পড়েছি। তাহলে tan থিটা, তাহলে গতি শক্তির জায়গায় আমরা বসাতে পারি যে কৃতকার্য। তাহলে কৃতকার্য বাই হচ্ছে সরণ, বাই সরণ। এবার কৃতকার্য মানে কি হয়, কৃতকার্য মানে বল ইনটু সরণ, কৃতকার্য মানে বল ইনটু সরণ বাই আবার নিচে কিন্তু সরণ আছে। তাহলে সরণ সরণ যদি কেটে যায় আমরা কি পেলাম, tan থিটা ইকুয়ালস টু বল। তাহলে আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়ালস টু বল। আবার আমরা কিন্তু সূত্র জানি যে F সমান হচ্ছে ma, F সমান ma, বল মানে ভর ইনটু ত্বরণ। তাহলে আমরা বসাতে পারি যে tan থিটা ইকুয়ালস টু বল মানে তো F হয়, তাহলে ma। তাহলে আমরা বলতে পারি যে tan থিটা হচ্ছে সমানুপাতিক a মানে হচ্ছে ত্বরণ। তাহলে আমাদের এখানে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর, তাহলে ত্বরণ। তাহলে आंसर অপশন বি। আমরা 28 এর যে কোশ্চেনটা রয়েছে সেটা পড়ব। তো ধরো তুমি তোমার দাদার বিয়েতে বরযাত্রী গিয়েছো। এবার বরযাত্রী গিয়ে দেখলে তোমার দাদাকে তোমার দাদার শ্বশুর বাড়ি থেকে গদি দিয়েছে। তুমি কি করলে, আনন্দে গদির ওপর ঝাঁপ দিয়ে দিলে। তাহলে কি ঘটবে না, গদিটা কিছুটা ভেতরে ঢুকে যাবে। এবার প্রশ্ন হলো কেন ঢুকে যাবে, কারণ তুমি যদি এই উচ্চতা থেকে লাফ দাও, তাহলে তোমার মধ্যে যে স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি ছিল সেটা কিন্তু ওই গদিটার মধ্যে তখন গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে, যার জন্য গদিটা একটা কার্য করার সামর্থ্য লাভ করবে। সেই জন্য গদিটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। তো 28 এর দাগের কোশ্চেনটা কিন্তু একই রকম, যে একটা বস্তুকে একটা স্প্রিং এর গদির উপর ফেলা হচ্ছে। তাহলে ওই বস্তুটাকে যদি এই উচ্চতা থেকে ফেলা হয়, তাহলে এর মধ্যে স্থিতিশক্তি কত ছিল, স্থিতিশক্তি থাকবে এর mgh। এবার যখন ফেলা হলো গতিটা কিছুটা ঢুকে গেল, আমি ধরে নিলাম যে x ঢুকে গেল, x। এবার কি হবে না, এর গতিশক্তি তাহলে কত হবে, যেহেতু এটা স্প্রিং এর গতি, তাহলে স্প্রিং এর হচ্ছে গতিশক্তি কত হয়, গতিশক্তি হয়ে যাবে না ½ kx²। তার মানে এই যে স্থিতিশক্তি ছিল mgh সেটাই কিন্তু ½ kx² এ রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে mgh স্থিতিশক্তি সমান এই স্প্রিং এর ½ kx² গতিশক্তি। এবার আমরা মান বসিয়ে দেব। এর ভর কত দেওয়া আছে 5 কেজি, তাহলে 5 ইনটু, এবার g কত আছে, g তো এখানে দেওয়া নেই, তাহলে আমরা 9.8 বসাবো। h কিন্তু দেওয়া রয়েছে 64 সেমি ইঞ্চি, তাহলে 64 সেমি আছে, মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার হাফ ইনটু k কত দেওয়া আছে 2450 ইনটু x²
এই এক্সটাই আমাদের বার করতে হবে যে গতিটা কতটা ঢুকেছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x স্কয়ার সমান এদিকে রয়েছে 5 * 9.8 * 64/100, এদিক থেকে যেগুলো আসবে 2 বাই এখানে 2450। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা x যদি বার করি তাহলে আমরা পাবো 0.16। এখানে আমাদের যে অ্যানসারটা এত মিটার, তাহলে সেমিতে করলে হবে 16 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল অপশন সি। এবার 29 এ যে কোশ্চেনটা রয়েছে সেখানে দুটো বিবৃতি বলা রয়েছে। যদি তিনটি বল F1 F2 এবং F3 একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা উপস্থাপিত করা হয় এবং F1 + F2 = -F3 হয়, তাহলে ওই তিনটি বল সমবিন্দু বল হবে এবং সাম্যাবস্থা শর্ত পূরণ করবে। অবশ্যই কিন্তু এটা ঠিক, কারণ আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি, সেই ত্রিভুজের এই দিক বরাবর যদি F1 বলকে সূচিত করি, এই দিক বরাবর যদি F2 বলকে সূচিত করি, তাহলে F3 বল কাজ করবে কিন্তু এই বরাবর, কারণ এদের ডিরেকশন কিন্তু একই, আর এর ডিরেকশন তাহলে আলাদা হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, F1 + F2 এই দুটোকে যোগ করলে আমরা -F3 পাবো। তো এটা অবশ্যই ঠিক, বিবৃতি 1 ঠিক। এবার বলেছে বিবৃতি 2 তে তিনটি বল ক্রমানুসারে একটা ত্রিভুজের বাহুগুলোকে সূচিত করলে রৈখিক সাম্যাবস্থার শর্ত পূরণ হয়। অবশ্যই এটাও ঠিক। এটা কিন্তু বিবৃতি 1 এর কথাটাই কিন্তু একটু ঘুরিয়ে বলা আছে। কেমন না, যদি আমরা এই -F3 কে এই পাশে নিয়ে আসি কি হবে, তাহলে F1 + F2 + F3 তাহলে = 0। এই জিনিসটা বলতে চেয়েছে বিবৃতি 2 তে, যে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলোকে দ্বারা যদি সূচিত করা হয় রৈখিক সাম্যাবস্থা হবে, এই জিনিসটা বলতে চেয়েছে। তাহলে আমাদের বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই কিন্তু সত্য। তাহলে হয়ে গেল কিন্তু অ্যানসার অপশন সি। একটি গ্যাস ভর্তি বেলুন কিছুটা উচ্চতায় স্থির হয়ে ভাসছে, বেলুনটির এই সাম্যাবস্থা হলো, এটা হবে অ্যানসার সি, অস্থির সাম্যাবস্থা। কেন না, বেলুনটা যখন বাতাসে ভাসবে, আমি যদি হাতে করে টোকা মেরে দিই, বেলুনটা কিন্তু কিছুটা দূরে গিয়ে করে সেখানেও কিন্তু একটা নতুন সাম্যাবস্থা লাভ করবে। তো সেই জন্য না, যখন আমরা কোনো বস্তুকে বিচ্যুত করব, বস্তুটা যদি আগের অবস্থায় না ফিরে আসে, বস্তুটা যদি সেই অবস্থানেও সাম্যাবস্থায় না থাকে, নতুন একটা সাম্যাবস্থা লাভ করে, তখন আমরা সেটাকে অস্থির সাম্যাবস্থা বলি। তো এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটবে। সুতরাং এটা হবে অ্যানসার সি 30 এর। 30 হবে অ্যানসার সি। বৃত্তাকার চাকতির ব্যাস 56 সেমি। তাহলে আমি বলছি, এরকম যদি আমার একটা বৃত্তাকার চাকতি থাকে, তাহলে এর ব্যাস কত বলা আছে, 56 সেমি। তার মানে ব্যাসার্ধ হবে 28 সেন্টিমিটার। তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি জি, যে এর ভারকেন্দ্র কোথায় থাকবে, জি তে, আর এটার নাম দিয়ে দিচ্ছি আমরা এ। তাহলে 56 সেন্টিমিটার ব্যাস দেওয়া ছিল, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 28 সেন্টিমিটার। এবার কি বলেছে, এর গা ঘেঁষে একটা বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। তার মানে আমরা যে এখান থেকে বৃত্তাকার অংশটা কাটবো সেটা হবে এইরকম। এইরকম হচ্ছে একটা বৃত্তাকার অংশ আমরা কেটে নিয়েছি, আর যে বৃত্তাকার অংশটা কেটেছি তার ব্যাস হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ হয়ে যাবে 21 সেন্টিমিটার। তাহলে বাইরে যে বড় বৃত্তটা দেখতে পাচ্ছি তার ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, এ থেকে জি, তার মানে তার ভারকেন্দ্র ছিল জি বিন্দুতে। এখন আমরা এই অংশটা যে কেটে নিয়েছি, তাহলে এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, তো তার ব্যাসার্ধ কত, 21 সেন্টিমিটার। তাহলে এই টোটালটা যদি 28 সেন্টিমিটার হয় আর এটা যদি 21 সেন্টিমিটার হয়, তাহলে এই অংশটা নিশ্চয়ই 28 - 21 মানে 7 সেন্টিমিটার এই জায়গাটা। তাহলে আমি ধরে নিচ্ছি যে এর G1 ভারকেন্দ্র হচ্ছে G1 এ রয়েছে। এবার এই অংশটা তো আমরা কেটে নিয়েছি, তাহলে এটা ফাঁকা হয়ে গেছে, তাহলে উপাদান আছে মাত্র এইটুকুতে। এইটুকু অংশে চাকতির উপাদান আছে, বাকি অংশটা তো ফাঁকা, ওটা আমরা কেটে নিয়েছি। তাহলে ভারকেন্দ্র কিন্তু আর জিতে থাকবে না, এইরকম জায়গায় ভারকেন্দ্র চলে আসবে, আমরা ধরে নিচ্ছি সেটা G2। তার মানে ভারকেন্দ্র কিন্তু সরে গেছে, জি থেকে G2 তে সরে গেছে। আর আমাদের কোশ্চেনে কিন্তু সেটাই চেয়েছে যে জি থেকে G2 তে সরেছে, তাহলে কতটা সরবে, মানে আমাদেরকে G2ই কিন্তু বার করতে বলেছে যে ভারকেন্দ্র কতটা সরবে। এবার তাহলে আমরা কি করে বুঝবো যে কতটা সরবে, না আমাদেরকে আগে ওজন বার করতে হবে। না এই যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এর ওজন আমরা বার করব। তাহলে এই যে ছোট বৃত্তটা রয়েছে, তার মানে ওই ফাঁকা
বৃত্তাকার অংশের ক্ষেত্রফল আমরা আগে বার করব যে W1 কত হবে। না বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি পাই r স্কয়ার, তাহলে পাই ইনটু r স্কয়ার, আর এর ব্যাসার্ধ তো 21 সেমি, তাহলে 21 এর হোল স্কয়ার। এটা হয়ে গেল। এবার যে অংশে উপাদান আছে তার ক্ষেত্রফল আমরা কি করে বার করব? না টোটাল ক্ষেত্রফল থেকে এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটাকে আমরা বিয়োগ করে দেব, তাহলে কিন্তু যে অংশে উপাদান আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে যে অংশে উপাদান আছে তার ক্ষেত্রফল কি হবে? যে অংশে উপাদান আছে তার ক্ষেত্রফল, তাহলে আমরা W2 সমান লিখছি ক্ষেত্রফল নয়, হ্যাঁ ক্ষেত্রফল, তাহলে কি হবে না টোটালটার ক্ষেত্রফল কত? না টোটালটার ক্ষেত্রফল পাই ইনটু 28 এর হোল স্কয়ার মাইনাস পাই ইনটু 21 এর হোল স্কয়ার, কারণ টোটালটা থেকে ওই ফাঁকা অংশের ক্ষেত্রফলটাকে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে কত পাবো? না পাই ইনটু, এবার সূত্র এটা আমরা কি পাবো? 28 এর স্কয়ার মাইনাস 21 এর স্কয়ার, তাহলে আমরা কি পাবো? পাই ইনটু এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে বসাবো যে 28 প্লাস 21 ইনটু 28 মাইনাস 21, তাহলে কত পাবো? পাই ইনটু 28 প্লাস 21 মানে 49 আর 28 মাইনাস 21 মানে 7। তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমরা সূত্র বসাবো যে তাহলে এর ক্ষেত্রফল কি ছিল? তাহলে ক্ষেত্রফল তো W1 পেয়েছি, এর W2 পেয়েছি, তাহলে আমরা বসাবো যে W1 ইনটু এর কতটা সরেছে? না G থেকে G1 এ সরেছে, তাহলে GG1 ইকুয়ালস টু W2 ইনটু এর G থেকে G2 তে সরেছে, তাহলে GG। তো এটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের কিন্তু এখানে ওজন বার করতে হতো, এটা তো আমরা ক্ষেত্রফল বার করেছি, W1 না ধরলেই ভালো হবে, কারণ W দিয়ে ওয়েট মানে আমরা ওজনকে দেখাই। তো যেহেতু আমরা ক্ষেত্রফল বার করেছি, এটাকে A1 ধরে নিচ্ছি আর এটাকে আমরা A2 ধরে নিচ্ছি, যেহেতু আমরা ক্ষেত্রফল বার করেছি। তো আমাদেরকে এবার ওজন বার করতে হবে। না এই যে ক্ষেত্রফলটার ওজন কত, তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে এই যে ফাঁকা অংশটা, তাহলে এর ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি, তাহলে একক ক্ষেত্রফলের ওজন আমরা যদি ধরে নিই যে একক ক্ষেত্রফলের ওজন যদি আমরা W ধরি, তাহলে A1 ক্ষেত্রফলের ওজন কত? A1 ক্ষেত্রফলের ওজন হবে WA1, এটাকে আমরা W1 ধরছি শর্টে। একই রকম ভাবে A2 ক্ষেত্রফলের ওজন তাহলে কত হবে? না WA2, এটাকে আমরা W2 ধরছি শর্টে। তাহলে কি হবে? এবার আমরা বসাবো সূত্রটা যে W1 ইনটু, তাহলে এখান থেকে আমাদের GG1 সরেছে, ফাঁকা অংশটা GG1 ইকুয়ালস টু একটা G থেকে G2 তে হয়েছে, তাহলে W2 ইনটু GG2। এবার আমাদের বার করতে হবে GG2, তাহলে এখান থেকে পাবো GG2 সমান তাহলে W1 ইনটু GG1 বাই W2। এবার মান বসাবো, W1 মানে WA1, তাহলে WA1 ইনটু GG1 মানে কত? না G থেকে G1 মানে 7 সেন্টিমিটার, আমরা আগে বার করে রেখেছি, বাই W2 মানে কত? WA2, তাহলে W কাটা, তাহলে আমরা এবার A1 এর মান বসাবো। A1 কত পেয়েছি? পাই ইনটু তাহলে 21 এর স্কয়ার ইনটু 7 বাই A2 মানে কত? পাই ইনটু 49 ইনটু 7, তাহলে 7 এখান থেকে কাটা, তাহলে পাই কাটা, তাহলে আমাদের আসছে 441/49। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে হবে 9, তাহলে 9 সেন্টিমিটার হচ্ছে অ্যানসার। তাহলে আমাদের অপশন সি, তাহলে অ্যানসার হয়ে গেল অপশন সি। 32 নাম্বার যে কোশ্চেনটা বলেছে অনুভূমিক তলে একটা বস্তু না পিছলে ঘুরছে, আবর্ত গতিশক্তি ও চলন গতিশক্তি সমান, তাহলে বস্তুটা কি হবে? বৃত্তাকার পাত, গোলক, চোঙ নাকি রিং? তো এটার অ্যানসার হবে কিন্তু রিং, তাহলে 32 এ হয়ে যাবে অ্যানসার হচ্ছে ডি। আমরা 33 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা আছে একটা চাকা রয়েছে, এরকম ভাবে একটা চাকা রয়েছে, পরিধি বরাবর কিন্তু একটা এরকম ভাবে দড়িকে কিন্তু আটকানো আছে, পরিধি বরাবর এরকম ভাবে একটা দড়িকে কিন্তু জড়ানো আছে। এবার বলেছে দড়ির প্রান্তে mg ওজনের একটা বস্তু আটকানো আছে, এর যেটা প্রান্ত সেখানে কিন্তু একটা mg ওজনের
বস্তু কিন্তু আটকানো আছে। এবার বলেছে এটা যদি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করে h দূরত্ব পড়ার পর কৌণিক বেগ কত হবে। তাহলে mgh যদি h দূরত্ব পড়ে তাহলে আমরা কি জানি স্থিতি শক্তি কত হয় না, স্থিতি শক্তি mgh হয়, mgh হয়। তো এই যে স্থিতি শক্তি আমরা পাবো mgh, কারণ এই উচ্চতা থেকে পড়ছে। তো এই স্থিতি শক্তি কখন পাচ্ছি না, যখন mg নিচের দিকে নামছে, mg নিচের দিকে নামছে। এবার একটা ব্যাপার হলো, যখন mg নিচের দিকে নামবে তখন এই চাকাটা কিন্তু ঘুরতে থাকবে, এই চাকাটা তখন ঘুরতে থাকবে। আর চাকাটা যদি ঘুরতে থাকে ওর কিন্তু দু রকমের শক্তি থাকবে। একটা হচ্ছে রৈখিক গতিশক্তি থাকবে, রৈখিক গতিশক্তি থাকবে যেটা হয়ে যাবে হাফ mv স্কয়ার। আরেকটা থাকবে আবর্ত গতিশক্তি, আবর্ত গতিশক্তি যেটা হবে হাফ আই ওমেগা স্কয়ার। কারণ আইটা হচ্ছে জড়তা ভ্রামক, আমরা পড়েছি রৈখিক গতিতে ভর যে কাজ করে আবর্ত গতিতে জড়তা ভ্রামক সেই কাজ করে। আর এটা রৈখিক বেগ আর এটা কৌণিক বেগ। তাহলে আমরা এই mgh কি জন্য পেলাম, এই দুটার জন্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাফ m v স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার ইকুয়ালস টু আমরা এখানে পাচ্ছি mgh। বা এবার যদি সবাইকে আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, এখানে হবে mv স্কয়ার প্লাস এখানে হবে i ওমেগা স্কয়ার, এখানে হবে 2mgh। বা এবার আমরা সূত্র জানি যে v সমান হচ্ছে ওমেগা r হয়, তাহলে v স্কয়ার সমান হবে ওমেগা স্কয়ার r স্কয়ার। কারণ রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক v সমান ওমেগা r। তাহলে আমরা যদি এখানে বসাই যে ব্যাসার্ধ যদি r হয়, তো এখানে কিন্তু ব্যাসার্ধ r ধরে নিচ্ছি, তাহলে আমরা কি পাবো, v স্কয়ারের জায়গায় বসাবো কি ওমেগা স্কয়ার r স্কয়ার। তাহলে m ওমেগা স্কয়ার r স্কয়ার প্লাস i ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 2mgh। তাহলে বা এখান থেকে ওমেগা স্কয়ার কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকছে এর i পড়ে থাকছে প্লাস এর পড়ে থাকছে m r স্কয়ার ইকুয়ালস টু 2mgh। তাহলে বা ওমেগা স্কয়ার সমান হয়ে যাবে 2mgh বাই i প্লাস m r স্কয়ার। তো সেটাই, তাহলে আমাদের বলেছে কৌণিক বেগ কত হবে। তো কৌণিক বেগ হয়ে যাবে ওমেগা রুট অফ 2mgh বাই i প্লাস m r স্কয়ার। তো অপশনে কিন্তু যেখানে বি রয়েছে অপশন বি, এটাতে কিন্তু রুট দেওয়া নেই, কিন্তু অ্যানসারটা কিন্তু রুটে হবে। কারণ এখানে ওমেগা স্কয়ার ছিল, ওমেগা বার করলে কিন্তু রুট হবে। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন বি, কিন্তু রুট হবে। অপশন বি তে কিন্তু রুট দেওয়া নেই, এখানে কিন্তু অ্যানসারে রুট হবে। অপশন বি টাতে রুট দেওয়া উচিত ছিল, তো অপশন বি হবে কিন্তু তার রুট থাকবে। 35 এ যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমাদের বইয়ে একটা টেবিল দেওয়া রয়েছে যে কার জড়তা ভ্রামক কত হয়, আর লম্ব অক্ষ সাপেক্ষে নাকি ব্যাস সাপেক্ষে সবকিছু দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এক্সামে তোমাদের অঙ্ক থাকবে, সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো থাকবে নিউমেরিক্যাল, সেখানে কিন্তু তোমাদেরকে দেওয়া নাও থাকতে পারে যে জড়তা ভ্রামক কত হয়। তো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, তবেই কিন্তু সেটা করতে পারবে। তো 34 এ যেটা বলেছে নিরেট গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে কি হয়, এটা বি হবে 2/5 mr স্কয়ার, অ্যানসার বি। আর 35 এ যেটা বলেছে যে একটা অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী আর তলের সাথে লম্ব অক্ষ সাপেক্ষে কত হয়, এটা হবে অ্যানসার এ m r স্কয়ার। তো আমাদের প্রবলেম সেট 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো প্রবলেম সেট 2 এর সলিউশন পাওয়ার জন্য তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে বা কিছু বলার থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।